সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, একটু যদি দেখো সিলেবাসটার দিকে তাহলে বুঝতে পারবে যে আমরা এইটুকু বাদ দিয়েছিলাম, কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশন অফ sp3 sp2 sp অ্যান্ড শেপ অফ মলিকুলস। হ্যাঁ কি না বল? হ্যাঁ স্যার। ওকে, বেশ, তাহলে আমরা এটাকে বুঝে নিই একবার। তাহলে আগে একবার একটুখানি লজিক্যালি ভাবার চেষ্টা করি কোথায় কি আছে না আছে, তারপরে আমরা হাইব্রিডাইজেশন যাব, দেন আমরা শর্টকাট শিখব, তারপরে আমরা কোশ্চেন অ্যান্সার করব। ওকে, বলছি কেউ আমাকে বলবে হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা কি, মানে কেউ কিছু জানো হাইব্রিডাইজেশনের ব্যাপারে? কেউ কিচ্ছু জানো? কারো কিছু জানা আছে? একটা নাও তো বলা যায়। স্যার না স্যার। সেটাই তো আমি জানতে চাইছিলাম, এটা নাও তো বলে দাও একটা। একজনের রেসপন্সও আমাকে পড়ানোর জন্য উদ্বুদ্ধ করবে। একজনের, যে কোনো একজন দিতে পারবেন স্যার, টাকা লাগবে না তার জন্য। বেশ, দেখো একবার তোমাদের বায়োলজিতে সংকরায়নের কনসেপ্টটা মনে আছে কারো? হ্যাঁ মোটর স্যার। গাছের এক সংকর দ্বিসংকর কিসব কিসব করতে, মেন্ডেল মনে পড়ছে? হ্যাঁ স্যার। বলছিলাম যে কি হয়েছিল বলো তো, এর প্রপার্টি ওর প্রপার্টি মিক্সিং আপ হয়েছিল কি হয়নি বলো? মনে আছে সেই জিনোটাইপ ফিনোটাইপ রেশিও করতে, ছোট টি ছোট টি বড় টি ছোট টি বড় টি বড় টি, মনে পড়ছে এগুলো না পড়ছে না? স্যার মনে হ্যাঁ পড়ছে স্যার, না। কালো গিনিপিগ আর সাদা গিনিপিগ মিশাকড়ি একদম, গিনিপিগ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। ওই জিনিসটাই বলছি, এবার ওটা ওই তোমাদের ক্রস ক্রস এ। হ্যাঁ, আহ, এবার আমি তো সেটা বায়োলজি পড়াবো না, কেমিস্ট্রি পড়াবো। তাই আমার এবার দেখো ব্যাপারটা একবার কি, হাইব্রিডাইজেশন ব্যাপারটা একবার ভাবো। হাইব্রিডাইজেশনে কি হতে পারে তোমার মনে হয়? আমাদের ক্ষেত্রে তার কালো গিনিপিগ সাদা গিনিপিগ বা এরকম ইয়ে লাগবে না, ওর নাম কি, মোটর গাছ তো কাজ হবে না। আমাদের তো হাতে আছে এস অরবাইটাল, পি অরবাইটাল, ডি অরবাইটাল আর এফ অরবাইটাল। হ্যাঁ কি না বল? আমাদের তো হাতে এগুলো আছে। ঠিক বলছি আমি? তাহলে নিশ্চয়ই এখানে কিছু একটা মিক্সিং আপের ঘটনাটাই বলছে, যেটা হচ্ছে আমাদের কি বলতো, এস পি ডি আর এফ। তোমাদের মনে আছে এস এর শেপ কেমন? আমি তো একটু বেসিক থেকে শুরু না করি। স্যার। বেসিক থেকে একদম শুরু করি আমি। ধরো, মনে করে দেখো যদি আমাদের এল ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমরা বলেছিলাম আমাদের এল সাবসেল হবে। আর এল জিরো হলে এম এর ভ্যালু শুধু জিরো ছিল, অর্থাৎ একটাই অরবাইটাল হবে। এস এর শেপ হচ্ছে স্পেরিক্যালি সিমেট্রিক্যাল, মানে সুষম গোলক আকার। যদি আমি এটাকে এক্স অ্যাক্সিস, এটাকে ওয়াই অ্যাক্সিস, এটাকে জেড অ্যাক্সিস বলি, তাহলে এই হচ্ছে শেপ অফ এস। এর নাম কি বললাম বলো তো একবার? স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল। সকলে বুঝতে পারলে এসের শেপটা কেমন তাহলে? কারো সমস্যা কোনো এটা বুঝতে? না স্যার। ওকে, এবার দেখো একবার, যদি এল এর ভ্যালু ওয়ান হয় তাহলে ওটা কোন সাবসেলকে রিপ্রেজেন্ট করে গো? পি সাবসেলকে।
আর এল এর ভ্যালু 1 হলে এটা স্যার ডাম্বেল তো নাকি? হ্যাঁ একদম ডাম্বেল ছিল দেখা না? হ্যাঁ, তাহলে তিনটে ভ্যালু পাওয়া যায় এম এর, একটা -1, একটা 0, একটা +1। তাহলে এই হচ্ছে তার সিচুয়েশন। ওকে, তাহলে এই পি সাবসেল হ্যাজ 3 অরবিটালস। এবার তিনটে অরবিটাল কি কি বলতো? একটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর, মানে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, তাকে পিএক্স বলা হয়। অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস তাকে পি ওয়াই বলা হয়। আর অ্যালং দ্য জেড অ্যাক্সিস তাকে পি জেড বলা হয়। কেমন দেখতে হয় দেখো তো একবার। যদি আমি খুব বাজে আঁকি, ভুল ত্রুটি মার্জনীয়। এগুলো তোমরা নাও দিতে পারো, এগুলো অ্যাক্সিস ডিনোট করছি আমি। দেখো, এটাকে এক্স অ্যাক্সিস বলছি, এটাকে ওয়াই অ্যাক্সিস, এটাকে জেড অ্যাক্সিস, এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড বলে দিচ্ছি আমি। এটাকে এক্স বললাম, এটাকে ওয়াই বললাম, এটাকে জেড। দেখো তো এটা কি বরাবর আছে? না স্যার, এটা এক্স বরাবর আছে, তাহলে এই অরবিটালটা হচ্ছে পি এক্স। স্যার এটা ওয়াই বরাবর আছে, তাহলে এটা হচ্ছে পি ওয়াই। এটা দেখো তো জেড বরাবর আছে, তাই এটা হচ্ছে আমাদের কি বলতো পি জেড। এবং সরি, পি জেড। এদের সবার শেপের নাম কি বলতো? ডাম্বেল শেপ। তো একজন অ্যান্সার দিল, দেখবে ডাম্বেলড শেপ। যারা জিম করো তারা ভালোই বুঝতে পারছো, মাঝখানটা কিছু থাকে না, দুদিকে দুটো ডাম্বেল থাকে। বোঝা গেছে কথাটা? এইটুকু শেপের কারো কোনো সমস্যা নেই তো? নেক্সট স্লাইডে যাব। হ্যাঁ স্যার। দেখো, এবার দেখো একবার যে যদি তুমি এল ইকুয়াল টু 2 নাও, তাহলে এটা আমাদের কাকে বোঝায়? না স্যার, এটা ডি সাবসেলকে বোঝায়। আর এল ইকুয়াল টু 2 হলে এম এর ভ্যালু হবে -2 থেকে +2 পর্যন্ত, ইনক্লুডিং 0। তাহলে এর মাঝে আছে -1, এখানে আছে +1। তাহলে মোট কটা ভ্যালু পেলে দেখো তো একবার। মোট -2, -1, স্যার 5টা। 0, +1, +2, মোট 5টা। তাহলে এখান থেকে তুমি কনক্লুশন টেনে দিলে যে এম ডি সাবশেল হ্যাজ 5 অরবিটালস। 5 অরবিটালস গুলো কি কি বলতো? একটা হচ্ছে ডি এক্স ওয়াই, একটা ডি ওয়াই জেড, একটা ডি এক্স জেড বা জেড এক্স, একটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা ডি জে স্কোয়ার। এই তিনটে একই রকম টাইপের, আর এই দুটো একরকম টাইপের, তার মধ্যে এটা একটু আবার ডিফারেন্সিয়েশন আছে। ওকে, দেখে নিই একবার শেপগুলো কেমন করে করি। এগুলোকে আমি আগের দিন করিয়েছিলাম। হ্যাঁ স্যার, এটা হ্যাঁ বলেছিল অ্যালং দ্য অ্যাক্সিস, স্যার। বিটুইন দ্য অ্যাক্সিস বলেছিল। হ্যাঁ, ওটাই একবার রিক্যাপচুলেট করে দিই একবার তাহলে। যদি আমি এটাকে এক্স আর ওয়াই অ্যাক্সিস বলে দিই, আর পরেরটাকে আমি এটাকে ওয়াই আর জেড অ্যাক্সিস বলে দিচ্ছি, আর পরে এটাকে আমি এক্স আর জেড অ্যাক্সিস বলে দিচ্ছি, তাহলে এক্স ওয়াই মানে হচ্ছে ইন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। দেখো, এটা হচ্ছে ডবল ডাম্বেল হয়ে গেল। এটার নাম কি? ডি এক্স ওয়াই, এটার নাম ডি ওয়াই জেড, এটার নাম ডি এক্স জেড। তাহলে এইগুলোর ক্যারেক্টারিস্টিক্স কী ছিল বলো তো? এগুলো ছিল ইন বিটুইন টু অ্যাক্সিসের মাঝখান দিয়ে গেছিল, এবং অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছিল। ঠিক আছে, আর দেখো আমাদের দুটো ছিল, সেটা হচ্ছে আমাদের স্যার উপর স্লাইডটা নিলাম না পরের পর। হ্যাঁ, আমি এটা করে দিই, যে আমি তুলে দিচ্ছি ওটাকে।
দেখো একবার, এটাকে এক্স বললাম, এটাকে ওয়াই, এটাকে জেড অ্যাক্সিস বলে দিচ্ছি, এটাকে আমি জেড অ্যাক্সিস বলে দিচ্ছি, এটাকে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। দেখো এটা, দেখো এটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর হয়েছে, এটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ডি জেড স্কোয়ার। তাহলে এই দুটোর বেসিক্যালি প্রপার্টি কি? এই দুটোর প্রপার্টি হচ্ছে এদের লোবগুলো রয়েছে অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। আর হচ্ছে এর স্পেশাল প্রপার্টি, ডি জেড স্কোয়ারের স্পেশাল দুটো প্রপার্টি রয়েছে এদের মধ্যে। এটা একমাত্র ডি অরবিটাল যার দুটো লোব থাকছে, বাদ বাকি সবার চারটে লোব ছিল। আর একটা জিনিস এর মধ্যে একটা ড্র নাট থাকছে, ড্র নাট ব্যাপারটা কি? একটা কোমর বন্ধ এইখানটা করে একটা, যেখানে টোটাল মাইনাস চার্জটা সংযুক্ত থাকে, এই যে জিনিসটা, একে আমরা বলছি DROUGH হবে। একটা ড্র নাট থাকে, যে ড্র নাটে 3D স্পেসে ইলেকট্রন ডেনসিটি ছড়িয়ে থাকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ইনফরমেশন। তার মানে তুমি যেটা বুঝলে সেটা হচ্ছে ডি অরবিটালের শেপ কেমন তাহলে হলো বলো তো? একমাত্র ডি জেড স্কোয়ার বাদ দিয়ে সবার শেপ কেমন? স্যার ডবল ডাম্বেল। ডবল ডাম্বেল শেপ। আমাদের এটুকুতেই কাজ হয়, তোমাদের সিলেবাসে শুধুমাত্র SP3, SP2 আর SP দিয়েছে, আমাদের ডিও লাগবে না, আমি তো ডিটা পর্যন্ত পড়িয়ে দিলাম। এবার দেখো, কে একজন চাইছিল আগের স্লাইডটা একবার দেখে নেবো, কারো কোনো প্রবলেম হলে আমাকে জানাও, এইটুকু বুঝতে কোনো। তো এইগুলো যদি কোয়েশ্চেনে আসে মানে কেমন টাইপসের আসতে পারে কোয়েশ্চেন গুলো? বলবো যে হোয়াট ইজ দ্য শেপ অফ ডি অরবিটাল, তুমি লিখো ডবল ডাম্বেল। বললে চারটে অপশন দিয়ে দেবে এবং সেখান থেকে একটা রাইট অ্যান্সার হবে। হ্যাঁ, হ্যাঁ এমসিকিউ দিতে পারে, কিংবা তোমাকে নর্মালি একটা 1 মার্কসের কোশ্চেনও দিতে পারে। তোমাদের নেই, ও তোমাদের তো জিলেটের জন্য বলছি না, তাহলে তোমার তো একদম পুরোপুরি এমসিকিউ আসবে, যে হোয়াট উইল বি দ্য শেপ অফ ডি এক্স ওয়াই অরবিটাল, ঠিক আছে। আচ্ছা, স্যার হয়েছে। বলো। স্যার হয়ে গেছে। বেশ, কারো কিছু বুঝতে প্রবলেম আছে এই পর্যন্ত? না স্যার। স্যার হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন অ্যাক্সেস আর অ্যাক্সিস? কি বললে? শুনতে পেলাম না গো। স্যার ডিফারেন্স বিটুইন অ্যাক্সিস আর অ্যাক্সেসের মধ্যে কি ও ডিফারেন্স? মানে অ্যাক্সিস বললে একটা অক্ষ বলা হচ্ছে, আর অ্যাক্সেস মানে হচ্ছে গিয়ে একের বহু বচন, যেটা আমরা প্লুরাল ফর্ম বলি না সেটা। সিঙ্গুলার হলে অ্যাক্সিস বলবে, প্লুরাল ফর্ম হলে অ্যাক্সেস বলবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর কেউ কিছু? হ্যাঁ স্যার। বেশ, এবার আমরা চলো একটা নতুন কনসেপ্ট শিখি, হাইব্রিডাইজেশনটা শিখি আমরা। দেখো, তোমাকে বলেছে ওরা হাইব্রিডাইজেশন, এটা ZATION বা SATION, যা খুশি লিখতে পারো। বাংলায় অ্যাকচুয়ালি বলা হয় এটাকে শঙ্করায়ন, বুঝতেই পারছো? শঙ্কর মানে মিশবে, ওকে। তোমাকে একটা জিনিস বোঝায়, একটা সংক্ষেপে ছোট্ট করে একটা জিস্ট আউট করে দিই তোমাকে, যেটা তোমার NCERT বইয়ে পাবে। ওয়েট করো 1 মিনিট। দেখ, এই যে জিনিসটা হলো না, এটা প্রথমে কনসেপ্টটা কেন এসেছিল একবার ভাবো একবার। সেটা হচ্ছে গিয়ে
একজন সায়েন্টিস্ট ছিলেন, তার নাম হচ্ছে লিনাস পাউলিং। প্রথমবার ইন 1931, একটু হিস্ট্রিটা জেনে নাও যে আমরা এগিয়ে যাবো। আমরা প্রপোজড দ্যাট দ্য অ্যাটমিক অরবিটালস, আর প্রত্যেকটা অ্যাটমের একটা করে অ্যাটমিক অরবিটালস থাকবে বা তার বেশি থাকবে, অ্যাটমিক অরবিটালস অফ সিমিলার এনার্জিস। স্যার ওটা কি লিখেছেন? তো স্যার 1931 দেন তারপর কি লিখেছেন? কোনটা গো? প্রপোজড দ্যাট দ্য অ্যাটমিক অরবিটালস অফ similar energies in the valence shell of same atom combine with each other। যেই কম্বাইন করলো তখন তারা কি রেজাল্ট করছে বলো? রেজাল্টিং ইন মোর স্টেবল। মানুষ তখনই কম্বাইন করে যখন সে স্টেবল হওয়ার ইচ্ছা হয়। স্টেবল সেট অফ অরবিটালস, যাকে আমরা বলছি কল্ড হাইব্রিড অরবিটাল। দেখো হাইব্রিডাইজেশনে প্রথম একটা তুমি একটা কাছাকাছি ওয়ার্ড পেলে, একটা হাইব্রিড অরবিটালস। ঠিক আছে, তাহলে এই যে হাইব্রিড অরবিটালগুলো যখন মিক্সিং আপ হচ্ছে, তাহলে একটা প্রসেসের মাধ্যমে হচ্ছে, তাহলে দিস প্রসেস অফ মিক্সিং অফ atomic orbitals of nearly same energy to produce a set of entirely new orbitals of equivalent energy। অর্থাৎ তাদের মিক্সিং আপ হওয়ার আগে এনার্জি হয়তো একটু একটু ডিফারেন্স ছিল, কিন্তু মিক্সিং আপ হওয়ার পরে তাদের কিন্তু ইকুইভ্যালেন্ট এনার্জি পেয়ে গেল। তাহলে এই যে প্রসেসটা ইজ known as hybridization। বলো বুঝতে পারলে কিনা? ফের তোমাকে বলি, আমি একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এখান থেকে। বলছে যে পাউলিং বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি প্রথমবার 1931 একটা কনসেপ্ট প্রপোজ করলেন। সে প্রপোজটা ছিল যে অ্যাটমিক অরবিটালস, কোন অ্যাটমিক অরবিটাল যাদের এনার্জিগুলো কি হবে? সিমিলার হবে। তাদের ভ্যালেন্স শেলের যে অ্যাটমগুলো রয়েছে, সেম অ্যাটম, তারা কম্বাইন করে যাচ্ছে একে অপরের সঙ্গে দিয়ে একটা মোর স্টেবল মানে বেশি স্থায়ী কোনো একটা সেট অফ অরবিটালস তৈরি করছে, যে অরবিটালসগুলোকে আমি হাইব্রিড অরবিটালস বলছি। তাহলে এই যে প্রসেসটা, কি প্রসেস না? মিক্সিং অফ অ্যাটমিক অরবিটালস। কোন অ্যাটমিক অরবিটাল? যাদের এনার্জি সেম ছিল, দিয়ে কী তৈরি করছে? তারা একটা এন্টায়ারলি নিউ অরবিটালসের সেট তৈরি করছে যাদের ইকুইভ্যালেন্ট এনার্জি থাকবে। সেই প্রসেসটাকে আমরা হাইব্রিডাইজেশন বলছি। বলো বুঝতে পারলে কি? কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ স্যার। এবার তোমাকে আমি একটা কতগুলো ফিচার্স একবার দেখে নাও যে এর ফিচার্সগুলো তাহলে কি কি হতে পারে। কোনো জানার প্রয়োজন নেই, আমি জাস্ট তোমাকে একটু ডিটেলিং দিচ্ছি। আমার মনে হচ্ছে হাইব্রিডাইজেশন থেকে তুমি একটা এমসিকিউ পাবে এবছর, সেই জন্য একটু ডিটেলস আমি একটুখানি বুঝিয়ে দিচ্ছি। কি কি ফিচার্স তোমরা নিজে আইডেন্টিফাই করো দেখি।
তুমি এখনই বললে দ্য নাম্বার অফ hybrid orbitals is equal to the number of the atomic orbitals that get hybridized। মানে পাতি বাংলায় কি বলতো, যতগুলো অ্যাটমিক অরবিটাল মিশবে ঠিক ততগুলি হাইব্রিড অরবিটাল তৈরি হবে, সংখ্যাটা সমান হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে the hybridized orbitals are always equivalent কোন দিক থেকে, এনার্জি অ্যান্ড শেপের দিক থেকে। আর থার্ড পয়েন্ট হচ্ছে the hybrid orbitals are directed in space in some preferred direction to have মিনিমাম রিপালশন। স্বাভাবিক কথা, সে সেই স্ট্রাকচারটাই ফর্ম করবে যেখানে রিপালশন কি হবে বলতো, মিনিমাম হবে। রিপালশন মিনিমাম মানে কেমিস্ট্রিতে কি, স্টেবিলিটি ম্যাক্সিমাম। তাহলে বিটুইন দ্য ইলেকট্রন পেয়ার্স। কারো সমস্যা যেটুকু বুঝতে, সব কথাগুলো বোঝা গেছে? স্যার তিনটা আরেকবার বুঝিয়ে দিন। স্যার সিটা আরেকবার বলে দিন না। হ্যাঁ, সব কটা বলে দিচ্ছি, একবার শোনো সবাই। বলছি কিছু কিছু তুমি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দেখো একবার। বলছে যে দ্য নাম্বার অফ হাইব্রিড অরবিটালস আর ইকুয়াল টু দ্য নাম্বার অফ অ্যাটমিক অরবিটালস। অর্থাৎ যতগুলো পারমাণবিক কক্ষক তৈরি হবে মিশবে ততগুলি সংকর কক্ষক তৈরি হবে। অর্থাৎ অ্যাটমিক অরবিটাল যারা এন সংখ্যক মিশলো, তাহলে হাইব্রিড অরবিটালও এন সংখ্যকই হবে। ক্লিয়ার ব্যাপারটা? হয়েছে? এবার তোমার প্রশ্ন হচ্ছে স্যার তাহলে ওরা যে অ্যাটমিক অরবিটালগুলো যেটা মিশলো দিয়ে যে হাইব্রিড অরবিটাল তৈরি হলো তাদের এনার্জি কেমন হবে? না, বলছে যে তাদের অলওয়েজ ইকুইভ্যালেন্ট ইন এনার্জি হবে অ্যান্ড সেফ হবে। সেকেন্ড পয়েন্টটা বুঝলে? হ্যাঁ স্যার। থার্ড পয়েন্ট বলছে যে হাইব্রিড অরবিটালস আর ডিরেক্টেড ইন স্পেস। স্পেস মানে হচ্ছে শূন্যে, ডিরেক্টেড মানে হচ্ছে একটা নির্দিষ্ট দিকে। কোন দিকে? এটা প্রেফার ডিরেকশনে যাবে। কোন ডিরেকশনে যাবে? যে ডিরেকশনে গেলে তাদের রিপালশনটা কি হবে, মিনিমাম, অর্থাৎ বিকর্ষণ যত সর্বনিম্ন। আমি তোমাকে লিখে দিলাম দরকার পড়লে এখানে, যে মিনিমাম রিপালশন ম্যাক্সিমাম স্টেবিলিটি। বুঝতে পারলে? স্যার ওই যে বন্ড যেখানে হয় তাই তো স্যার, মানে অ্যাকচুয়ালি মানে যখন দুটো বন্ড যেখানে তৈরি হয়, হুম। দুটো অ্যাটমের বন্ড, সেটাই কি বলছে এখানে? তো বলছে একটু বন্ড 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 পেয়ার রিপালশনও হয়, আবার ইলেকট্রন দ্যাট ইজ লোন পেয়ার রিপালশনও হয়। ঠিক আছে, সবটাই আচ্ছা। কনসিডার করছে। আমি এক্সাম্পল করাবো এখনই, দেখো বুঝতে পারবে। ঠিক আছে, এবার দেখো আমাদের অনেকগুলো প্রসেসে হাইব্রিডাইজেশন করা যায়। একটা সবচেয়ে ইজিয়েস্ট মেথড হচ্ছে একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা দিয়ে করলে তোমার সুবিধা হয়ে যাবে। সেই ফর্মুলাটা কি না, হাইব্রিডাইজেশন
এইচ ইকুয়াল টু হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এবার তুমি অনেকগুলো নতুন টার্ম শিখলে কোনটা কি তোমাকে জানতে হবে। এইচ ইকুয়াল টু কী বললে এখনই না, এইচ ইকুয়াল টু হচ্ছে তার হাইব্রিডাইজেশন, ঠিক আছে। এবার হচ্ছে কি তামানি তুমি বলে দিলে, স্যার আপনার স্ক্রিন আসছে না। বাকিরাও কি দেখতে পাচ্ছ না স্ক্রিন? না স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। যা দেখা যাচ্ছে না সে একবার মানে বেরিয়ে গিয়ে আবার জয়েন করো, দেখো হয়ে যাবে আশা করি। দেখো এইচ ইকুয়াল হ্যাঁ টু স্যার এখন দেখা যাচ্ছে। হাইব্রিডাইজেশন, এটা মানে হচ্ছে নাম্বার অফ অরবিটালস involved in hybridization, ঠিক আছে। সেকেন্ড পয়েন্টে তোমাদের ভি কি, তারপরে তোমার আসবে হচ্ছে এক্স কি, দেন আসবে সি কি, তারপরে আসবে আমাদের কি বলতো এ কি। চারটে এতগুলো টার্ম আমাদের রয়েছে, প্রত্যেক টার্মকে একটু বোঝার চেষ্টা করো। যে ভি মানে হচ্ছে গিয়ে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস, বা এইভাবে লিখতে পারি আমরা নাম্বার অফ electrons in valence shell of the সেন্ট্রাল অ্যাটম, অর্থাৎ কেন্দ্রীয় যে পরমাণু থাকবে তার যোজ্যতা কক্ষে, অর্থাৎ ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকবে। এবার দেখো আমাদের রয়েছে এক্স রয়েছে। এক্স মানে হচ্ছে গিয়ে নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম। এই টার্মটা তোমাদের কাছে একটু খটকা লেগে গেল যে মোনোভ্যালেন্ট অ্যাটম মানে কি। মোনোভ্যালেন্ট অ্যাটম মানে যারা বন্ড ফর্মেশন করার জন্য একটা অ্যাটম নেয়। সি মানে হচ্ছে আমাদের চার্জ অফ ক্যাটায়ন, অর্থাৎ ক্যাটায়নের যে আধান। আর এ মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের চার্জ অফ অ্যানায়ন। এটা কি বললাম আমি, চার্জ অফ অ্যানায়ন। প্রত্যেক টার্মকে বুঝতে পারলে, এবার দেখে নাও একবার। এটা জানতে পারলে ফর্মুলায় বসালে আমাদের এইচ বেরিয়ে যাবে। এখানটা করে যদি চাও তাহলে এই জিনিসটাকে তোমরা রিমুভ করে দিয়ে অফ না লিখে অন লিখতে পারো, তাহলে একটু ঠিকঠাক ইংলিশ লেখা হয়। ব্যাপারটা বোঝা নিয়ে আমাদের কথা বল, এটুকু কোনো সমস্যা আছে বুঝতে? প্রত্যেকটা টার্ম মানে বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝেছি। এবার একটা টার্ম, আরেকটা জিনিস দেখো একবার, তোমাদেরকে আরেকটা জিনিস শেখায়, লোন পেয়ার্স। লোন পেয়ার্স মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোন। নাম্বার অফ লোন পেয়ার্স এল ইকুয়ালস টু এর ফর্মুলা এইচ মাইনাস এক্স মাইনাস ডি। এবার মনে প্রশ্ন আসছে স্যার এখানটা করে কথা অনুযায়ী এল মানে লোন পেয়ার বুঝে গেলাম, এইচ মানে হাইব্রিডাইজেশন আগেই জেনেছি, এক্স মানে মোনোভ্যালেন্ট অ্যাটম, এই দেখো আমি গোল করে দিলাম, এখানে আমরা জেনে এসেছি। তাহলে আমাদের ডিটা আমাদের জানা হয়নি, হ্যাঁ কি না বল? কেউ কি বলতে পারবে ডিটা কি? ডিটা ইকুয়াল টু নাম্বার অফ বাইভ্যালেন্ট অ্যাটম। বাইভ্যালেন্ট মানে হচ্ছে কি বলতো, দ্বিযোজী, অর্থাৎ যারা দুটো ইলেকট্রন দেয় বন্ডিং করার জন্য। এবার তোমাদের মনে অনেক প্রশ্ন আসছে যে স্যার সবটা তো বুঝলাম, এবার আমরা করবো কি করে? একটা বোঝাই দেখো তোমার, ধরো সাপোজ আমি দুটো কম্পাউন্ড নিচ্ছি। ধরো আমি একটা নিলাম BeCl2 বেরিয়াম ক্লোরাইড, আর একটা কম্পাউন্ড নিলাম জেনন অক্সিফ্লুরাইড XeOF4। এবার তোমাদের মনে প্রথম প্রশ্ন জাগছে যে স্যার এখানটা করে, প্রথম কথা জেনন তো স্যার ইনার্ট গ্যাস, এর তো কম্পাউন্ড করার কথা নয়, তাহলে কি করে কম্পাউন্ড করলো? হ্যাঁ কি না বলো? আসছে তো মনের মধ্যে প্রশ্ন, না আসছে না?
আসছে না, তাই তো? আমি অ্যান্সার শুনতে চাইছিলাম। স্যার বুঝতে পারলাম না স্যার, আরেকবার বলুন। বললাম যে আমরা যেটা দেখেছি পিরিয়ডিক টেবিলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন অ্যান্ড দেন অর্গানেশন, এই কটা এলিমেন্ট হচ্ছে গিয়ে নিষ্ক্রিয়, তাই তো? ইনার্ট বলি, নোবেল বলি, তাই তো? নোবেল গ্যাস। তাহলে আমার প্রশ্ন হচ্ছে নোবেল মানে তারা তো রিয়্যাক্ট করে না কারোর সঙ্গে, তাহলে জেনন এই কম্পাউন্ডটা করলো কি করে? এটা একটা প্রশ্ন তো। ওর তো কারোর সঙ্গে রিয়্যাক্ট করা উচিত নয়, ও তো ভীষণ স্টেবল, তাই না? যাই হোক, তোমাদের জানার হ্যাঁ স্যার। ইচ্ছে বা খিদে খুব কম, আমি এত ফালতু লড়ছি কাদের জন্য, ছেড়ে দাও। চলো, যেটা আমার উদ্দেশ্য, জানার খিদে যেদিনকে বাড়বে সেদিনকে আমি অ্যান্সার দেবো। বলছিলাম যে এখানে দেখো একবার, আমাদের একটা মনে প্রশ্ন এলো যে স্যার আপনি একটা আগে বললেন যে ভি বার করতে গেলে সেন্ট্রাল অ্যাটমকে আমাকে চুজ করতে হবে। কাকে না? সেন্ট্রাল অ্যাটমকে। এবার প্রশ্ন হচ্ছে সেন্ট্রাল অ্যাটমকে আমি চুজ করবো কি করে? কি দেখে বুঝবো কোনটা সেন্ট্রাল অ্যাটম? আমি তোমাকে শর্টকাট শিখিয়ে দিচ্ছি, দেখো। মাথায় রাখবে এই স্যার যে, কার্বন থাকলে তো কার্বন সেন্ট্রাল অ্যাটম হয় না? না না ওইভাবে ভাববো না, কার্বন তো নেই এখানে একটাও, তাও আমি কি করে সেন্ট্রাল চুজ করবো? সেটা চুজ করার নিয়ম, যে একা থাকবে সে সেন্ট্রাল অর্থাৎ বাবা, এরম করে মাথায় রাখবে। দেখো এখানে ক্লোরিন কটা আছে? দুটো। বেরিলিয়াম কটা আছে? একটা। তাহলে সেন্ট্রাল অ্যাটম কোনটা হবে? স্যার বেরিলিয়াম। সোজা হিসাব। কিন্তু স্যার এখানে তো ফ্লুরিন চারটে আছে, কিন্তু অক্সিজেনও একটা আছে, স্যার জেননও একটা আছে, তাহলে প্রবলেম পড়ে গেলে তুমি। স্যার দুজনাই তো একা একা আছে, তাহলে একা থাকলেই যে সেন্ট্রাল সেটা আমি কি করে জাজ করবো স্যার? তখন তার ক্ষেত্রে নিয়ম হচ্ছে গিয়ে, আমি পাতি লিখে দিলাম, একদম পাতি বাংলায় লিখে দিচ্ছি, যার ইলেকট্রো নেগেটিভিটি কম সেটি হবে সেন্ট্রাল অ্যাটম। যার তড়িৎ-ঋণাত্মকতা কম সেটি সেন্ট্রাল অ্যাটম। আর এখানে কি ছিল? যে একা থাকবে সে সেন্ট্রাল অ্যাটম, তাই তো? তাহলে বলো তো কার তড়িৎ-ঋণাত্মকতা কম? স্যার যে ইলেকট্রন গ্রহণ করতে চায় না। স্যার কে গ্রহণ করতে চায় না? না স্যার নোবেল গ্যাস গ্রহণ করতে চায় না। তাহলে এখানে সেন্ট্রাল এলিমেন্টের নাম কি বলো তো? জেনন। খুঁজে পেলে তাহলে? ক্লিয়ার? এবার তোমাদের, হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, আমি উত্তরে আশা আর করছি না, আমি তোমাদের কাছ থেকে আমি পড়েই চলে যাচ্ছি নিজের মতো করে। চলো দেখো একবার, সেটা হচ্ছে গিয়ে, এবার প্রশ্ন ছিল যে স্যার মোনোভ্যালেন্ট চুজ করতে গিয়ে আমাদের প্রবলেম হলে স্যার শর্টকাট বলে দিন স্যার, আমাদের অত মাথা বুদ্ধি টুদ্ধি নেই, কী করে জাজ করব। মাথায় রাখবে মোনোভ্যালেন্ট জাজ করে গেলে মনে রাখবে, আমি লিখলাম ইন টার্মিনাল পজিশন, একদম শর্টকাট বলে দিচ্ছি, তোমাদের যা আসবে পরীক্ষায় এর মধ্যে থেকে মিলে যাবে। ইন টার্মিনাল পজিশন, ইন টার্মিনাল পজিশন অক্সিজেন সালফার, টার্মিনাল মানে প্রান্তে, ধারে, মাঝে নয় কিন্তু, সেন্ট্রাল নয়, ধারে যদি অক্সিজেন থাকে, সালফার থাকে, তাহলে সেটা আমাদের ডাইভ্যালেন্ট, অথবা আমরা কি বলি বাইভ্যালেন্ট বলি, মানে দ্বিযোজী হয়ে যায়। আর টার্মিনালে যদি নাইট্রোজেন ফসফরাস থাকে, এরা কি হয়ে যায়? ট্রাইভ্যালেন্ট হয়ে যায়। আর তুমি যাকে যাকে চেনো তাদের সব বাকি এরা বাদ দিয়ে বাকি সকল মনোভ্যালেন্ট, তাহলে তুমি এই 4 পিসকে মনে রাখবে, তাহলেই বাকি আর মনে রাখতে হবে না। আমার লজিক বুঝতে পারলে? ক্লিয়ার? স্লাইড চেঞ্জ করবো? হ্যাঁ স্যার। ওকে, চলো আমরা স্যার বাইভ্যালেন্ট মানে কি বললেন? বাইমেল মানে দ্বিযোজী, আর ট্রাইভ্যালেন্ট? ত্রিযোজী। আচ্ছা আচ্ছা। বেশ, আমরা ধর এর শেপটা আঁকার চেষ্টা করব, ঠিক আছে তো? এবার দেখে নাও একবার তোমরা। তুমি বলেছো স্যার এখানে বেরিলিয়াম, বেরিলিয়াম মানে স্যার অ্যাটমিক নাম্বার 5 আমি জানি, বাচ্চাদের মতো করে ভাবো 2,3, তাহলে ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন আছে? 3টে। ভ্যালেন্স সেল মানে বাইরের কক্ষে। তাহলে এর যদি তুমি হাইব্রিডাইজেশন বার করো, তাহলে ফর্মুলা অনুযায়ী কী ছিল? হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ হিসাবে বসাও, জাস্ট হাফ ইন্টু, দেখো ভি কটা হলো? ভ্যালেন্স সেলে 3টে আছে, প্লাস দেখো তো এটা তো টার্মিনাল, ধারে আছে কি দুটো ক্লোরিন ধারে, এটা তো না অক্সিজেন না সালফার না ফসফরাস না নাইট্রোজেন, তাহলে নিশ্চয়ই এটা মনোভ্যালেন্ট।
তাহলে মোনোভ্যালেন্ট মানে একটা করে ইলেকট্রন দেয়। কটা ক্লোরিন আছে দেখো তো, দুটো ক্লোরিন, তাহলে দুটো ক্লোরিন মোট কটা ইলেকট্রন দেবে, দুটো দেবে। স্যার মাথায় প্লাস নেই মানে ক্যাটায়নের চার্জ জিরো, স্যার মাথায় মাইনাস নেই মানে অ্যানায়নের চার্জ জিরো, তাহলে কত দাঁড়ালো বলো তো? তাহলে তুমি একবার কোনো একটা জায়গায় বেরিলিয়াম একটা জায়গায় ভুল করলাম, একটু চেক করে নাও, সেটাই দেখতে পাচ্ছি। বেরিলিয়াম অ্যাটমি নাম্বার 4, তোমরা কেউ বললেও না, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হয় 2,2, তাহলে এখানে দুটো হবে, তাহলে মোট কত হয়ে গেল, হাফ ইন্টু 4 সমান সমান 2। ওকে, এটুকু বলো, হিসাবটা সবাই বুঝতে পারলে কিনা? এবার তোমরা তো বলতে, না স্যার আমরা শর্টকাট আমি বুঝতে চাই না, আমাকে লজিক দিয়ে বুঝিয়ে দিন যে ক্লোরিনকে কেন আপনি মোনোভ্যালেন্ট বলছেন। আমি তাদের জন্য বলি, কারণ স্যারের কোয়ালিফিকেশন নিয়েও তো অনেকের অনেক ডাউট থাকে, তাই তাদের জন্য বলে দেওয়া এটা আমাদের। দেখো এইটুকু ইলেকট্রনিক কনফিগারেশন নিশ্চয়ই আমি তোমাদের শিখিয়েছিলাম। তাহলে লাস্ট সেল মানে বাইরেরটা, তাহলে বাইরে যদি অরবাইটাল ডায়াগ্রাম করো তুমি বুঝতে পারবে 3s2 এই জায়গায় আর 3p5, তাহলে 3p5 মানে হুনসের সূত্র অনুসারে প্রথম একই দিকে তারা মুখ করে শুশু করবে, যে তারপরে তারা উল্টো দিকে মুখ করে দাঁড়াবে। দেখো তো তাহলে কটা চৈতন্যদেবের মতো হাত তুলে দাঁড়িয়ে আছে বন্ডিং করার জন্য, না স্যার একজনই হাত তুলে দাঁড়িয়ে আছে বন্ডিং করার জন্য, এই একজনই লোকের সঙ্গে বন্ড করবে, তাই একে আমরা বলে দিচ্ছি মনো। এটা হচ্ছে কনসেপ্ট আসল, আর ওটা ছিল মুখস্থ বিদ্যা। এবার তোমার মনে প্রশ্ন আসছে এই জায়গায় যে স্যার তার মানে এসে তো আমরা জানি একটা অরবিটাল থাকলে থাকে, আমি আজকে প্রথমেই শেখালেন, পিতে কটা থাকে না 3টে, ডিতে কটা অরবিটাল থাকে না 5টা। তাহলে দেখো তো একবার, তাহলে এটা আমাদের ছিল এস, এটা ছিল পি, এটা ছিল ডি। দেখো তো দুটো হয়েছে, দুটো লাগবে, দুটো লাগলে কাদের মধ্যে আমি মেশাবো বলো দেখি? দুটো লাগলে না স্যার একটা এস নিন আর একটা পি নিন, তাহলে একটা এস, এস তো দুটো হয় না, তাই একটা এস আর একটা পি, দেখো তো তাহলে দুটো হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল আমাদের এসপি হাইব্রিডাইজেশন। বলো বুঝতে পারলে কিনা? ক্লিয়ার হয়েছে? এবার দেখো তো, এই যে বেরিয়াম ক্লোরাইডটা তুমি শিখছিলে, তার লোন পেয়ারটা হিসাব করো। লোন পেয়ারের ফর্মুলা কি ছিল, এইচ মাইনাস এক্স মাইনাস ডি। এইচ তো তোমার 2 বেরোলো, মোনোভ্যালেন্ট কত দেখো তো, ক্লোরিন দুটো আছে, তাহলে মোনোভ্যালেন্ট দুটো, ডাইভ্যালেন্ট তো স্যার কেউ নেই মানে 0, তাহলে লোন পেয়ার নেই। তাহলে বলো একবার, এইটুকু সবার হিসাব ক্লিয়ার নাকি? দেখো তাহলে একটা হ্যাঁ একটা বাবার দুটো মেয়ে, দুটো মেয়ে তো মারামারি করবেই, তাহলে বাবা তাদেরকে কিভাবে ধরলে সবচেয়ে মিনিমাম রিপালশন হবে, না স্যার একটাকে এই হাতে ধরবে আর একটাকে এই হাতে ধরবে, তাহলে মিনিমাম রিপালশন। আর আমি আগেই লিখলাম মিনিমাম রিপালশন মানে ম্যাক্সিমাম স্টেবিলাইজেশন। তাহলে এই স্ট্রাকচারটার নাম কি, মনে হচ্ছে এটা সরল লেখা এঁকেছি, তাই স্ট্রাকচারের নাম হচ্ছে সরল রৈখিক, দ্যাট ইজ লিনিয়ার। আর এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত দেখো তো একবার, এরা একে অপরের থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। বলো স্ট্রাকচার বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বেশ, এবার দেখো একবার কার্বন ডাইঅক্সাইড আঁকবো, তোমাদের খুব প্রিয় জিনিস কার্বন ডাইঅক্সাইড। স্যার বলো। স্যার BeCl তো যেটা সাইডে করলেন না ওটা একটু আরো বুঝিয়ে দিন না। তোমরা কি ক্লাসে কথা শোনো না? কে প্রশ্নটা করলে আমাকে? স্যার আমার কি নাম তোমার? স্যার রিতা, কি? স্যার রিতা, স্যার উপরে গুলো লিখতেছিলাম তো তারপরে তো স্যার শুনতে পাইনি। আমি বললাম যে তোমার বেরিলিয়ামের হাইব্রিডেশন তোমার কত বেরিয়েছে বলো, 2 বেরিয়েছিল তো, কোনো লোন পেয়ার নেই, এটুকু বুঝেছো কি বোঝোনি বলো? না স্যার ওই পার্টটাই বুঝিনি। আরে বাবা রে, কাদের কি নিয়ে সংসার করছি। এটাও তাকাই দেখো একবার, লোন পেয়ারের ফর্মুলা এটা। এবার দেখো একবার, এইখানে দেখো এইচ বার করলাম, কত বেরিয়েছে এইচ বলো? দুটো। এবার এখানে চলে এসো, দেখো লোন পেয়ারের ফর্মুলা, এইচ এর জায়গায় 2 বসাও, BeCl2, দেখো Cl2 কটা আছে, দুটো আছে, দুটো মানে মোনোভ্যালেন্ট, কিন্তু এখানে অক্সিজেনও নেই সালফারও নেই, তার মানে ডাইভ্যালেন্ট নেই মানে 0, 2 মাইনাস 2 মানে 0, তাহলে কোনো লোন পেয়ার থাকবে না, দুটোই বন্ড পেয়ার হবে। তার মানে দেখো দুটো বন্ড মানে এই একটা বন্ড আর এই একটা বন্ড, এই একটা বন্ড আর এই একটা বন্ড। কেন এদিক ওদিক করলাম, কারণ এদিক ওদিক করলে একে অপরের সঙ্গে রিপালশন করতে পারবে না, মারামারি করতে পারবে না, তাই স্টেবিলিটি বেশি হবে।
বন্ড অ্যাঙ্গেল কত হলো 180 ডিগ্রি, স্ট্রাকচারের নাম হলো লিনিয়ার। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বেশ, তুমি দেখে নাও, যদি বুঝতে প্রবলেম হয় কার্বন ডাইঅক্সাইডও সেম স্ট্রাকচার হবে, একটু খেয়াল করো একটুখানি। বলো এখানে বাবাকে, বাপকে বাপ, যে স্যার একা থাকবে সে বাপ, সেন্ট্রাল। কার্বন। তাহলে কার্বন। কার্বনের অ্যাটমিক নাম্বার 6, মানে 2,4, মানে স্যার ভ্যালেন্স সেলে 4টে আছে। হাইব্রিডাইজেশন হবে 3। হ্যাঁ, 3 হবে না, দেখো তো বাবা একবার, 4টে তো। আচ্ছা বলো, অক্সিজেন দেখো তো প্রান্তে, বাবা যদি মাঝে থাকে তাহলে এই দুটো প্রান্তে তো, আর অক্সিজেন প্রান্তে মানে ডাইভ্যালেন্ট, তাহলে তো মোনোভ্যালেন্ট নেই, তাহলে তো 0। ক্যাটায়নও নেই, স্যার অ্যানায়নও নেই, তার মানে 1/2 × 4 = 2। আর 2 মানে তুমি এক্ষুনি দেখে এলে স্যার একটা এস থাকবে আর একটা পি থাকবে, তাহলে এসপি হাইব্রিডাইজেশন। বুঝতে পারলে কথাটা আমার? স্যার শোনা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই তো দেখো আমি শর্টকাটে লিখলাম, দেখো এই জায়গাটা করে। বলুন, আরেকবার রিপিট করবো? হ্যাঁ আমি বলে দিচ্ছি বাবা। বলছিলাম যে আমি তো এখানে লিখে দিলাম না শর্টকাটে মনে রাখার জন্য, কোথায় লিখলাম, এই দেখো এইখানে, এই দেখো এই পয়েন্টটার দিকে নোট ডাউন করো, এই পয়েন্টটার দিকে, এই পয়েন্টটার দিকে দেখো, ইন টার্মিনাল পজিশন মানে ধারে, টার্মিনাল মানে হচ্ছে গিয়ে ধার, মানে প্রান্তে যদি অক্সিজেন আর সালফার থাকে তারা ডাইভ্যালেন্ট বা বাইভ্যালেন্ট, আর নাইট্রোজেন ফসফরাস থাকলে ট্রাইভ্যালেন্ট। এবার ফর্মুলার দিকে তাকাও, ফর্মুলায় ছিল যে এক্স ছিল, এক্স ভি প্লাস এক্স, এক্স মানে তুমি বলেছিলে নাম্বার অফ মোনোভ্যালেন্ট, তাহলে ডাইভ্যালেন্ট নিয়ে তো আমার লাভ নেই, তাহলে আমি কেন অক্সিজেনকে এখানে ধরবো, তাই না? তাই দেখো আমি অক্সিজেনকে ডাইভ্যালেন্ট বলে আমি মোনোভ্যালেন্টে ধরিনি, মানে 0 ধরেছি। মাথায় কোনো প্লাস নেই তাই 0 ধরেছি, মাথায় কোনো মাইনাস নেই তাই 0 ধরেছি। দিয়ে আমাদের 2 বেরোলো, মানে এসপি হাইব্রিডাইজেশন। বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার, বুঝেছি। লোন পেয়ারে হিসাব করো, এইচ মাইনাস এক্স মাইনাস ডি। এইচ কত বেরোলো না স্যার 2 বেরিয়েছে, 2। এক্স মানে মোনোভ্যালেন্ট, স্যার মোনোভ্যালেন্ট তো নেই বললেন, তার মানে 0। হ্যাঁ ডাইভ্যালেন্ট তো স্যার আছেই তো স্যার, দুটো ডাইভ্যালেন্ট, দুটো অক্সিজেন ধারে আছে মানে ডাইভ্যালেন্ট দুটো, তাহলে কত হলো বিয়োগ করলে 0, তার মানে স্যার লোন পেয়ারও তো নেই। ডাইভ্যালেন্ট মানে দ্বিযোজী, মানে কটা বন্ড করবে, দুটো বন্ড করবে, ঠিক আছে? তাহলে তুমি একটা কথা আমাকে বলো, এই হচ্ছে তাহলে তার বাপ, মানে কার্বন, দুটো মেয়ে অক্সিজেন, তাহলে দুজনকে দু প্রান্তে নিল বিকর্ষণ কমানোর জন্য, কিন্তু অক্সিজেন আমি তো বাবা দ্বিবন্ধন করি, ডাইভ্যালেন্ট আমি, তাই ডাইভ্যালেন্ট মানে দুটো করে বন্ড করে, তাই এইটা তুমি দিয়ে দিলে, ব্যাস আর কিছুই নেই। এবার এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত হলো না স্যার, আগেরটার মতো 180 ডিগ্রি হলো। শেপের নাম কি স্যার, এর শেপের নামও লিনিয়ার, ঠিক আছে? মাথায় রাখবে এই যে বন্ড দুটো তুমি দেখলে, এই নিচের বন্ডটাকে আমরা সিগমা বলি, আর ওপরের বন্ডটাকে আমরা পাই বলি। সিগমা আর পায়ের কনসেপ্ট আমরা নেক্সট কেমিক্যাল বন্ডিংয়ে ভেতরে ঢুকে গিয়ে বোঝাবো। এখন আপাতত দুটো বন্ড মানে এটুকু জেনে রাখো, যদি পরীক্ষায় আসে তার জন্য বলে দিই। এক বন্ধন মানে সিগমা, দ্বিবন্ধন মানে ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, আর ত্রিবন্ধন মানে একটা সিগমা দুটো পাই। আর একটা বন্ডনও হয় কোয়াড্রিপল বন্ড, মানে 4টে বন্ড, এটা তোমাদের নাই একদম, তাহলে একটা সিগমা দুটো পাই, আর একদম ওপর থেকে ডেল্টা বলা হচ্ছে। বলো স্ট্রাকচার নিয়ে কারো কোনো আপত্তি আছে কিনা? কারো কোনো সমস্যা? স্যার এটাকে আরেকটু ভালো করে দেখে নেবো পরে, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। হুম, পরে ভালো করে দেখতে হবে আরো একবার। বেশ ঠিক আছে। আর কারো কিছু? চলো এবার নতুন কিছু আমরা শিখি। ধরো আমি তোমাকে এটা আঁকতে দিচ্ছি, BF3 বোরন ট্রাইফ্লুরাইড। বলো কেউ একজন বলো লজিক্যালি, বাবাকে স্যার বোরন, স্যার বলুন। বোরনের অ্যাটমিক নাম্বার 5, মানে পাতি বাংলায় 2,3। তাহলে হাইব্রিডেশন কি হবে বলো তো স্যার, 1/2 × V প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, তাহলে 1/2 × V এর জায়গায় 3 লিখবো। স্যার এখানে ফ্লুরিন তো ধারে থাকবে এবং নিশ্চয়ই অক্সিজেন সালফার নাইট্রোজেন ফসফরাস নয়, তার মানে মোনোভ্যালেন্ট। স্পিকারটা একটু অফ করে দাও, কারণ স্পিকার অন আছে। এবার 3টে ফ্লুরিন, তাহলে 3টে দেবে, ক্যাটায়নের চার্জ নেই, অ্যানায়নের চার্জ নেই, কিছুই তো নেই, ক্যাটায়ন তো নেই, তাহলে দাঁড়ালো 1/2 × 6 = 3। স্পিকার কার অন আছে গো? বেশ, আচ্ছা 3টে থাকলে
এর সংকরায়ন কি হবে, হাইব্রিডাইজেশন স্যার একটা এস আর কটা পি লাগবে বলো তো, 3 হতে গেলে মোট তো 3টে, তাহলে একটা তো এস, তাহলে পি কটা লাগবে, দুটো পি লাগবে। তো এবার লোন পেয়ার হিসাব করো, লোন পেয়ারের ফর্মুলা কি স্যার, এইচ মাইনাস এক্স মাইনাস ডি, স্যার এইচ তো স্যার 3 বেরোলো, মোনোভ্যালেন্ট তো স্যার 3 বলেছেন, লাস্টে অক্সিজেন সালফার নেই মানে ডাইভ্যালেন্ট 0, তাহলে লোন পেয়ারও 0, বলো বুঝতে পারলে কিনা, হিসাব ক্লিয়ার হলো কিনা বলো আগে। হ্যাঁ স্যার। বেশ এবার বলো তিনটেকে কিভাবে রাখলে সে সবচেয়ে স্টেবল হবে, বলো স্যার একে অপরকে মারামারি করতে দেব না, তাহলে টোটাল আমি শূন্যে একে একে অপরকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো, এই দেখো 120 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে একে অপরের সঙ্গে 120 ডিগ্রি, বলে স্যার আমি এইভাবে কেন রাখবো, আমি তো এইভাবেও রাখতে পারতাম, হ্যাঁ তুমি এইভাবেও রাখতে পারতে, তোমার ইচ্ছে সেটা তুমি কিভাবে লিখবে। ওকে, এই শেপটার নাম কি গো, মনে হচ্ছে, দেখো তাকিয়ে একবার দেখো, একবার মনে হচ্ছে যে এইখানটা করে তারা এরকম করে খাতার প্লেনে আছে আর তিনটে কোণ তৈরি করেছে, তাই একে ইংরেজিতে বলা হচ্ছে ট্রাইগোনাল, আর খাতার প্লেনে আছে মানে প্লানার, বাংলায় যদি বলো তাহলে একে বলা হচ্ছে ত্রিকোণীয় সমতলীয়। বলে কোনো বুঝতে সমস্যা আছে এটা, আছে বুঝতে কোনো সমস্যা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এবার দেখি তো তোমরা একবার চেষ্টা করো দেখি, একবার একটু বদমাশি করে দিলাম, CO3 2- কার্বনেট আয়ন, আমি 1 মিনিট টাইম দিচ্ছি, তোমরা অ্যাটলিস্ট হিসাবটা তো করো, তারপরে দেখা যাবে, যার হবে বলবো, আমাকে রেসপন্স করবে, আমি 1 মিনিট টাইম দিলাম। স্যার হাইব্রিডাইজেশন 3 হবে। 3, হ্যাঁ, তারপর স্যার মোনোভ্যালেন্ট অ্যাটম মানে কি বললেন? মনোভ্যালেন্ট অ্যাটম মানে যারা বন্ডিং করার জন্য একটা ইলেকট্রন দেয়। স্যার ডায়াভ্যালেন্ট মানে? যারা বন্ডিং করার জন্য দুটো ইলেকট্রন দেয়। শুধু আমার শর্টকাটটা ফলো করো, তাড়াতাড়ি হবে। স্যার লোন পেয়ার 1। না, লোন পেয়ার তো থাকবে না গো। ও সরি 3 আছে, থাকবে না। হ্যাঁ স্যার, থাকবে না। হ্যাঁ স্যার, থাকবে না, থাকবে না স্যার। বেশ, তাহলে আমি হিসাবটা তাহলে বলি, তাহলে এবার তাহলে বাকিটা মিলিয়ে নাও, দেখো একবার, তাহলে তোমার হিসাব মতো স্যার স্যার এখানে স্পার্ক থাকতে পারতাম না। বলো। এটা ট্রায়াঙ্গুলার প্লেনার হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ,
ট্রায়াঙ্গুলার না, আর ট্রাইগোনাল বলে। এসপিএস স্কোয়ারে থাকবে। হ্যাঁ, এসপি স্কোয়ার, ওটাকে না, স্কোয়ার বলবে না ওটা, ঠিক আছে? তো ওটা অঙ্কের ভাষায় বলে, কেমিস্ট্রি ভাষায় বলা হয় SP2। ওকে। ওকে স্যার। দেখে নাও একবার। দেখো এখানে বাবাকে দেখো তো, একা কে আছে? কার্বন। কার্বন তুমি বললে স্যার 2,4, তাহলে ভ্যালেন্সের 4টে ইলেকট্রন বন্ডিং এর জন্য পার্টিসিপেট করবে, তাহলে ফর্মুলায় দাঁড়িয়ে যাচ্ছে স্যার এখানে ফর্মুলা তো V+X-C+A, তাহলে হাফ ইন্টু এখানে 4 হলো, মোনোভ্যালেন্ট নেই কেননা স্যার স্যার ধারে ভি মাইনাস বললেন না? V+X-C+A। দেখো তাহলে একবার, এখানেও মনোভ্যালেন্ট তো নেই, কারণ অক্সিজেন যেহেতু টার্মিনালে আছে, তার মানে ডাইভ্যালেন্ট কনসিডার করে নিলাম আমরা। কার্বন ক্যাটায়ন কটা আছে না স্যার? মাথায় তো ক্যাটায়ন কিছু দেখতে পাচ্ছি না, মানে 0। আর অ্যানায়নের কটা আছে না স্যার? 2টো মাইনাস, মানে এখানে আমি 2 বসিয়ে দেবো। ঠিক আছে, চার্জ জাস্ট মাইনাস নয়, চার্জ মানে ভ্যালুটা ম্যাগনিটিউডটা বসাবো। তাহলে হাফ ইন্টু কত হলো 6, মানে হয়ে যাচ্ছে 3। আর 3 যদি H হয়, তার মানে আমরা বুঝতে পারছি একটা S হবে আর 2টো P হবে। তাহলে আমাদের একটা পয়েন্ট অফ ভিউ থেকে আমরা জাজ করে ফেললাম যেটা আমাদের sp2 হাইব্রিডাইজেশন হবে। এবার লোন পেয়ার কাউন্ট করব। লোন পেয়ার কাউন্ট করার ফর্মুলা H-X-D। তাহলে H এর ভ্যালু এখানে 3 বেরিয়েছে, মোনোভ্যালেন্ট নাই, কিন্তু ডাইভ্যালেন্ট কটা দেখতে পাচ্ছি আমরা? 3টে অক্সিজেন, মানে 0 বেরিয়ে গেল। এবার একটা প্রবলেম আমরা ফেঁসে গেছি, স্যার স্ট্রাকচার কী করে করব? এই 3 থেকে তো একটা স্যার আমাদের একটা আইডিয়া তৈরি হয়ে যাচ্ছে, এই যে 3টা করেছি সেখান থেকে ভালোই হচ্ছে যে 3 মানে তো স্যার এরকম করে একটা প্ল্যানার শেপ আসা উচিত। হ্যাঁ সত্যি আসা উচিত, লিখলাম আমি, আঁকলাম। এবার অক্সিজেন তো ডাইভ্যালেন্ট, দেখো তো আমি ডাইভ্যালেন্ট করলাম, পরের অক্সিজেন কি ডাইভ্যালেন্ট করতে পারবো না? পারবো না। কেন পারবো না? দেখো তো এই দেখো 2টো মাইনাস আছে না, তা আমি এই অক্সিজেনের মাথায় একটা মাইনাস করব, এই অক্সিজেনের মাথায় একটা মাইনাস করব। তুমি যে কোনো দুটোতে মাইনাস করতে পারতে, আর যেটাতে মাইনাস করতে পারবে না মাথায়, তাকে ডবল বন্ড দেবে। তার মানে এই শেপটার নাম কি হয়ে গেল? ট্রাইগোনাল প্ল্যানার। হাইব্রিডেশন কি হয়ে গেল? sp2। লোন পেয়ার হয়ে গেল 0। এখান থেকে 3টে টাইপের কোশ্চেন দিতে পারে, যে শেপের নাম কি, এই একটা টাইপের কোশ্চেন, কটা লোন পেয়ার আছে এই একটা টাইপের কোশ্চেন, আর হাইব্রিডেশন কি এই একটা টাইপের কোশ্চেন। ভালো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। বেশ, এবার তোমাদের সেই বাচ্চাবেলার জিনিস শেখায় তোমাকে, চলো। সেটা হচ্ছে কি মিথেন, তোমাদের সবার প্রিয় জিনিস, জৈব রসায়ন বইয়ে প্রথমেই থাকতো। মা কালীর 4টে হাত, কার্বনেরও 4টে হাত। তাহলে যদি আমি এটা করতে লাগে, আমি একবার, তোমরাও করো আমার সঙ্গে, আমিও করি। তাহলে এখানে দেখো তো বাবা হচ্ছে কি কার্বন একা আছে, তাহলে কার্বন মানে কটা দেবে আর লেখার দরকার নেই, নিশ্চয়ই তুমি হিসাব করতে পেরেছো, 2,4 হয়। দেখো হাইড্রোজেন মানে মোনোভ্যালেন্ট, কটা হাইড্রোজেন আছে? 4টে। ক্যাটায়ন নেই, মানে আমি ক্লোজ করে দিলাম। তাহলে হাফ ইন্টু 8 মানে 4 হয়ে গেল। তখন তো মনে প্রশ্ন হচ্ছে স্যার 4 মানে একটা এস আর বাকি 3টে কি হবে? পি, কারণ পিতে তো আমরা তো জানি এসে একটা অরবিটাল, পি এ 3টে, আর ডিতে আমাদের 5টা হয়, কিন্তু ডিতে এখনো লাগেনি, আমরা তো 4টে, মানে এই পর্যন্তই কাজ সারতে পারবো। তাহলে আমাদের এই একটা পয়েন্ট অফ ভিউ থেকে পেয়ে গেলাম একটা কোশ্চেন, এখান থেকে আসতে পারে sp3 হাইব্রিডাইজেশন রিলেটেড একটা কোশ্চেন। সেকেন্ড হচ্ছে আমাদের লোন পেয়ার কাউন্ট করো। লোন পেয়ারের ফর্মুলা ছিল H-X-D। H তো আমাদের 4 বেরিয়েছে, মোনোভ্যালেন্ট 4টে আছে, ডাইভ্যালেন্ট নেই, তাহলে 0। তোমাদের স্পিড বাড়ছে তো আমার মতো, না স্পিড স্লো আছে এখনো? আস্তে আস্তে স্পিড বেড়ে যাবে, কোনো চাপ নেবো না। এই যে করতে পারলেই মজা পাবে, আর মজা পেলেই আস্তে আস্তে স্পিড বাড়বে। দেখে নাও একবার। তাহলে 4টেকে আমি কীভাবে রাখবো, যেভাবে রাখলে তোমার রিপালশন সবচেয়ে কম হবে? দেখো তো 4টেকে আমি এইভাবে রাখবো, তুমি এরকম করে কমপ্লিকেটেড স্ট্রাকচার রাখবে না। সরি, দেখো এই ডট ডটগুলো তোমাদের দেওয়ার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য বলছি আমি। এইখানে এইচ রয়েছে, এখানে এইচ রয়েছে, এখানে এইচ রয়েছে, এখানে এইচ রয়েছে, একে বলা হচ্ছে টেট্রাহেড্রাল। আমি সামনে থাকলে হয়তো তোমাকে বোঝাতে পারতাম, বা পরে যদি পারি তো একটা 3D মডেল দিয়ে বুঝিয়ে দেবো একবার। টেট্রাহেড্রাল কী করে বলছে? চতুস্তলকী, মানে 4টে তল থাকে। তোমরা নিজেরাও যদি 4টে পেন ধরতে পারো তোমরা বুঝতে পারবে, আর না হলে আমি নিজে একবার পরের দিন 3D মডেল দিয়ে বুঝিয়ে দেবো একবার। টেট্রাহেড্রাল এই শেপটার নাম। আরেকটা জিনিস এখানে লিখে দেওয়া খুব প্রয়োজন, সেটা হচ্ছে এর বন্ড অ্যাঙ্গেলটা হয়ে যাবে, এর বন্ড অ্যাঙ্গেল হয়ে যাবে, পরীক্ষা এটাও আসতে পারে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এর কোনো লোন পেয়ার নেই, এটা থেকে সেকেন্ড টাইপের কোশ্চেন আসলো। এর বন্ড অ্যাঙ্গেল, এটা থেকে থার্ড টাইপের কোশ্চেন আসলো। এর স্ট্রাকচারের নাম, মানে ফোর্থ টাইপের কোশ্চেন আসলো। বলো সবার ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ক্লিয়ার। বেশ,
এবার পরে তোমাদের খুব প্রিয় জিনিস, তোমাদের দুটো প্রিয় বলবো না, অপ্রিয় হতে পারে, অ্যামোনিয়া এর স্ট্রাকচার করব, তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের জলের স্ট্রাকচার করব, এই দুটোকে আমরা কম্পেয়ার করব, পাশাপাশি বসিয়ে করব। তাহলে দেখো আগে NH3টা করো, বলো বাবাকে এখানে, তাহলে স্যার এন একা আছে, তাহলে হাইব্রিডেশন কত হবে, এন মানে স্যার 2,5, তাহলে 5 প্লাস মোনোভ্যালেন্ট তিনটে আছে, ক্যাটায়ন অ্যানায়ন নেই, তাহলে হাফ ইন্টু 8, 8 মানে 4, আর 4 মানে স্যার এখনই আমি দেখালেন যে sp3 হয়ে যায়। লোন পেয়ারের ফর্মুলা ছিল এইচ মাইনাস এক্স মাইনাস ডি, এইচ হচ্ছে আমাদের 4 বেরিয়েছে, মোনোভ্যালেন্ট তিনটে আছে, ডাইভ্যালেন্ট নেই, তার মানে লোন পেয়ার। দেখো তুমি প্রথমবার লোন পেয়ার পেলে, হ্যাঁ কি না বলো, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। নাইট্রোজেন, এ দেখো তিনটে আমাদের বন্ড পেয়ার হয়ে গেল, আর লোন পেয়ারকে, এই লোন পেয়ার মানে পেয়ার অফ ইলেকট্রনস, এই টুপিটা আমরা পড়াচ্ছি একটু আইডেন্টিফাইড হবে, দেখতে ভালো লাগবে, দ্যাটস অল, আর কিছু না। এর শেপটার নাম কেউ বলতে পারবে? তোমরা তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ভালো পারবে, এটার নাম কি বলো তো একবার। এর নাম হচ্ছে, নিচেরটা ট্রাইগোনাল আর ওপরটার জন্য পিরামিডাল হল, এটা কিন্তু চতুস্তলকীয় নয়, ঠিক আছে? ট্রাইগোনাল কি বললাম, পিরামিডাল বলে দিলাম। আর একটা কথা, যে এর বন্ড অ্যাঙ্গেল কিন্তু হয়ে যায় 107°4', কোনো বইয়ে 3 মিনিট, কোনো বইয়ে 5 মিনিট দেওয়া থাকে। তাহলে মনে প্রশ্ন আসছে, স্যার বন্ড অ্যাঙ্গেলটা কমে গেল কী করে, আগেরটা তো 109°28' বললেন, এটা কমে গেল কী করে, এটা একটা প্রশ্ন। এটা তোমরা ভাববে, আমি নেক্সট দিন ক্লাসে যখন বন্ড অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করবো তখন বলবো। তাহলে এটা স্ট্রাকচার, তাহলে দেখো তো এখানে কটা টাইপের প্রশ্ন পেলে, দেখো এটা আমাদের এ টাইপের কোশ্চেন পেলে, লোন পেয়ারের সংখ্যা বি টাইপের কোশ্চেন পেলে, বন্ড অ্যাঙ্গেল মানে সি টাইপের কোশ্চেন পেলে, আর তার শেপ ডি টাইপের কোশ্চেন পেলে। বুঝতে পারলে তাহলে কীরকম টাইপের প্রশ্ন আসতে পারে? এবার দেখো, সবাই বুঝেছো তো? এবার এইটা একবার ভাবো দেখি, বলছি এখানে সেন্ট্রাল এলিমেন্ট কে হয় বলো, হাইড্রোজেন না অক্সিজেন? অক্সিজেন। কেন? এবার একা আছে, তাহলে অক্সিজেন তো অ্যাটমিক নাম্বার স্যার এরম করে 8, মানে 2,6, তাহলে বন্ডিংয়ের জন্য কটা দেয় স্যার, 6টা দেয়, তাহলে হাইব্রিডাইজেশন হাফ ইন্টু 6 প্লাস, এই হাইড্রোজেন দুটো কি মোনোভ্যালেন্ট, দুটো ক্যাটায়ন অ্যানায়ন নেই, তাহলে হয়ে গেল হাফ ইন্টু 8 সমান সমান 4, আর 4 হয়ে গেল আমাদের sp3। লোন পেয়ারের ফর্মুলা এইচ মাইনাস এক্স মাইনাস ডি, এইচ ইকুয়াল টু আমাদের 4 বেরিয়েছে, মোনোভ্যালেন্ট দুটো আছে, ডাইভ্যালেন্ট 0। তুমি আমার সঙ্গে ঝগড়া করতে লাগবে যে স্যার ডাইভ্যালেন্ট কী করে 0 বলছেন, এই তো অক্সিজেন দেখতে পাচ্ছি, দেখো অক্সিজেন তো এক্ষেত্রে সেন্ট্রাল এলিমেন্ট, এই অক্সিজেনের ক্ষেত্রে কী নিয়ে নিয়েছি আমি, সেন্ট্রাল এলিমেন্ট নিয়ে নিয়েছি, মানে সেন্ট্রাল অ্যাটম নিয়ে নিয়েছি, তাহলে ওকে আমি আর কী করে আমি টার্মিনাল ধরবো, ডাইভ্যালেন্ট ধরবো, তাই না? ওর জন্য তো আমি 6টা ধরে নিয়েছি আমি, তার মানে আমাদের লোন পেয়ার হলো দুটো, তাহলে প্রথমবার তুমি দুটো লোন পেয়ার দেখতে পেলে। এবার দেখো দেখি, দেখো অক্সিজেন, লোন পেয়ারকে বিকর্ষণ করে, এই দেখো, তাহলে স্যার এ একটা লোন পেয়ার আর এ একটা লোন পেয়ার, মিকি মাউস ভেবো না একদম পুরো, ঠিক আছে? বলছি এর বন্ড অ্যাঙ্গেল কত ডিগ্রি হচ্ছে একবার দেখে নাও, বন্ড অ্যাঙ্গেলগুলো মুখস্থ রাখবে কিন্তু, 104°5'। এই শেপটা কেমন দেখো তো, তোমার দিক থেকে দেখে লাগছে ভি শেপ, ইংরেজি ভি শেপ, অর একে আমরা কি বলতে পারি, কৌণিক মানে অ্যাঙ্গুলার বলতে পারি। বলো জল পর্যন্ত হলো কিনা, সবার বোঝা গেল কিনা? এবার একটু এবার একটু ভালো লাগছে করতে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বেশ, এরপরে ধরো আর দুটো তোমাকে করাই আমি, আর একটা স্লাইড আছে আমার, একটা ক্যাটায়ন করো, একটা অ্যানায়ন করো, অ্যামোনিয়াম আয়ন NH4 আয়ন করো, আর একটা অ্যানায়ন করো, এই অ্যানায়নটা হচ্ছে BF4-। এই দুটোকে তোমরা চেষ্টা করো আগে দেখি, তারপরে আমি তো আছি।
স্যার NH4 এর লোন পেয়ার নেই, 0 আসছে। হ্যাঁ ঠিক। The hybridization 3, 3. 4 হবে তো স্যার হাইব্রিডাইজেশন। 4 আসছে তো, হ্যাঁ স্যার 4 আসছে। hybridization 4 হবে গো। বাকিদের হলো? স্যার লোন পেয়ারটা কি 0 হবে? স্যার BF4 এর লোন পেয়ার 0 আর হাইব্রিডাইজেশন 4 এসছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি করে দিই, তাহলে অনেকের হয়েছে, বাকিদের আমি করে দেখিয়ে দিই একবার। দু একজন ছাড়া তো রেসপন্স পাচ্ছি না। দেখে নাও একবার, এখানে দেখো সেন্ট্রাল এলিমেন্ট কীভাবে নাইট্রোজেন মানে 2,5, মনোভ্যালেন্ট 4টে আছে, ক্যাটায়ন 1টা আছে, আর অ্যানায়ন নেই। তাহলে আমাদের 1/2 × 8 মানে আমাদের হয়ে গেল 4। আর 4 মানে আমরা কি বলেছিলাম, একটা এস আর একটা আর 3টে পি। একটা উত্তর ডান। লোন পেয়ার মানে H-X-D। এইচ এখানে 4 বেরিয়েছে, মনোভ্যালেন্ট 4টে আছে, ডাইভ্যালেন্ট নেই, মানে লোন পেয়ার 0। সেকেন্ড পয়েন্ট ডান। এবার দেখো তাহলে কেমন দেখতে হবে, তাহলে স্যার NH4 মানে 4টে আছে, মানে স্যার মিথেনের মতনই ভাব, কিন্তু একটা প্লাস চার্জ আছে। তুমি সেটা নাইট্রোজেনের মাথাতেও দিতে পারো বা ওভারঅল প্লাস দিয়ে দিতে পারো। এই শেপটার নাম কি হবে তাহলে? স্যার শেপটার নাম হচ্ছে স্যার চতুস্তলকীয়, যাকে আমরা ইংরেজিতে কি বলি, টেট্রাহেড্রাল বলি, সংক্ষেপে TD বলি। আশা করি উত্তরগুলো তোমরা পেয়ে গেছো। বন্ড অ্যাঙ্গেল কত হবে? 109°28'। এবার এক্ষেত্রে এইচ সমান কত হবে বলো তো একবার? 1/2 বোরন মানে 2,3 প্লাস মনোভ্যালেন্ট 4টে স্যার আছে। 3 + 4 - +1। হ্যাঁ, তার মানে 1/2 কত হয়ে যাচ্ছে? 8, মানে 4 হয়ে যাচ্ছে। 4 হয়ে গেলে হাইব্রিডেশন sp3। লোন পেয়ার তুমি বললে স্যার H-X-D, H 4 বেরিয়েছে, মনোভ্যালেন্ট 4টে, ডাইভ্যালেন্ট নেই, মানে লোন পেয়ার 0। তাহলে বোরনকে রেখে 4টে ফ্লোরিন তুমি দিয়ে দাও। ওভারঅলটাকে ঘিরে দিয়ে মাথায় মাইনাস দাও, শেপের নাম টেট্রাহেড্রাল, মানে চতুস্তলকীয় হয়ে গেল। বলো বুঝতে পারলে কিনা? হয়েছে? হয়েছে সবার? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমি কয়েকটা করতে দিই, ঠিক আছে? তো করতে বলতে বাড়ির হোমওয়ার্ক দিই তোমাদেরকে কয়েকটা। দেখো আমি পরপর লিখে দিচ্ছি। BeCl2, BeF2, CO2, CS2, C2H2, AgCN2 minus HgCl2, BF3, বাজে লিখছি, BCl3, C2H4, NO3 minus, CO3 2 minus, CH3 plus, SO3, তারপরে CH4, CCl4, SnCl4, SiF4, NH4 plus, জল, তারপরে BF4 minus, PtCl4 2 minus,
H2S, এইগুলো করো, ঠিক আছে? আমি তোমাকে আগে থেকে বলে দিলাম, তুমি যেগুলো পারবে না স্যার C2H2 মানে অ্যাসিটিলিন। স্যার স্যার এখানে C2H2 যে C2 আমরা এখানে হ্যাঁ হ্যাঁ, আমি মানে তোমাকে বাবা কোনটাকে ধরবো? বাবা কার্বনকে ধরবো, ঠিক আছে? আমি তোমাকে বলি, শোনো, তোমার যেগুলো আটকে যেতে পারে পরের দিন, আমি সেগুলো সাদা কালারে বক্স করে দিচ্ছি। এগুলো আমি নেক্সট দিন আলোচনা করবো, তোমার চিন্তার কোনো কিচ্ছু নেই। যেগুলো যেগুলো তোমার আটকে যেতে পারে, এইটা আটকে যেতে পারে, এটা আটকে যেতে পারে, আরেকটাও দিয়ে দিই, এটা ভাই C2H4, এটাও আটকে যেতে পারে। এই চারটে তোমার, পাঁচটা তোমাদের আটকে যেতে পারে, বাদ বাকি সবগুলো হয়ে যাওয়ার কথা। সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে পড়াটা বাড়াবো, ঠিক আছে? স্যার বলো। স্যার বলছি যে জলের আগেরটা কি লিখেছেন একটু বলবেন? জল কোথায়? NH4+। স্যার জলের পরেরটা BF4। BF4-, হ্যাঁ। তোমরা তো পিপিটিটা পেয়ে যাবে, আমি এখন একটু পরেই 10 মিনিটের মধ্যে আমি আপলোড করে দেবো, তখন তোমরা লিখে নিও ওখান থেকে, ঠিক আছে? এখন মোটামুটি আমাদের একবার দেখে নাও একবার, এই যে কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশন ব্যাপারটা তোমরা তাহলে সবাই বুঝতে পারলে তো? কারো কোনো সমস্যা নেই? হাইব্রিডাইজেশন ব্যাপারটা ক্লিয়ার? প্রথম দিকে থিওরি পড়ার সময় একটু বোর ফিল করছিলে, এখন ঠিকঠাক লাগছে তো? তোমরা নিজের স্ট্রাকচার ড্র করতে পারছো, এটা আনন্দের জিনিস, হ্যাঁ কি না? ইয়েস স্যার। বেশ, তাহলে যে কোনো মলিকুল দিলে আমরা কিন্তু একটা অ্যাপ্রোচ করতে পারবো। ইনঅর্গানিক কিন্তু এটা, আবার অর্গানিকের লজিক অন্য জায়গায় যাবে, এটা ইনঅর্গানিকের মলিকুল কিন্তু আমরা এইভাবে স্ট্রাকচার ড্র করতে পারবো। দেখো, এসপি হাইব্রিডাইজেশনের কনসেপ্ট শিখে গেলে, sp2 শিখলে, আবার sp3 শিখলে, আর তার জন্য শেপ কী করে চেঞ্জ হয়, মানে নর্মালি ধরো মিথেনে বললে টেট্রাহেড্রাল, যে একটা লোন পেয়ার এলো বললে কি ট্রাইগোনাল পিরামিডাল, আর দুটো লোন পেয়ার এলে আবার বলে দিচ্ছে তুমি ভি শেপ বা অ্যাঙ্গুলার। দেখলে কীভাবে শেপগুলো তাহলে চেঞ্জ হচ্ছে? তাহলে বলো, এই তিনটে কনসেপ্ট শিখলে তো? কারো কোনো সমস্যা আছে শেষ পর্যন্ত তাহলে? না স্যার। বাড়িতে তাহলে এই যেগুলো আমি হোমওয়ার্ক দিলাম না, এইগুলো যদি আবার করে নাও আমার ক্লাসটা করার পরে, তাহলে তোমার দেখবে পুরো সেট আপ রেডি হয়ে যাবে। আমি আরও ডিটেলসে শেখাবো পরের দিন, আরও হাইব্রিডাইজেশন SP3 শিখলে, এবার SP3D2 আমি এগুলোও শিখিয়ে নেবো। তোমাদের তো পরীক্ষা অনেক লেটে আছে, তোমাদের সিলেবাসে নেই, বাট আমি একটু শেখাতে চাইছি যে তোমরা শিখে যদি নাম্বারটা বাড়াতে পারো। তোমাদের কারো আপত্তি নেই তো? না স্যার। স্যার বলছিলাম যে কোয়ান্টাম নাম্বারে হুম। ওই শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশনে যে জাই স্কোয়ার গুলো আছে না, যাই না, তো তা সাই ওখান সাই বলে ওটা, আচ্ছা যাই হোক, হ্যাঁ। তা ওখান থেকে কোনো ইকুয়েশন থাকবে? না না, সাই স্কোয়ার দিয়ে যেই অ্যাডভান্সই প্রশ্ন দিতে চায় না। তাই? তাহলে ঠিক আছে। ওটা কোয়ান্টাম মেকানিক্যাল তো। আসলে কি ব্যাপারটা বলো তো, যে ধরো সাপোজ ধরো আমি তোমাকে বলি, ধরো 2+2 করলে কত হয় বলো? 4 হয়। কি করে বুঝলে 4 হয়? শিখে এসছি এতদিন। কি শিখে এসছো? কেন বললে না স্যার প্লাস চিহ্ন আছে বলে? তাহলে প্লাস চিহ্ন মানে যোগ করা তোমাকে শেখানো হয়েছে তো, ওটা অ্যালজেব্রিক ম্যাথ করলে। সেরকম কোয়ান্টাম মেকানিক্সেরও অপারেটর দরকার, প্লাস ইজ এ অপারেটর, যেটা আমাদের বুঝতে সাহায্য করে যে 2+2 মানে 4। সেরকম কোয়ান্টাম মেকানিক্সও অপারেটর আছে, তার নাম হ্যামিল্টনিয়ান অপারেটর, হার্মেশিয়ান অপারেটর, সেটা পুরো অন্য স্ট্রাকচারে যাচ্ছে। সেগুলো না শিখে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন এক্সপ্লেন করা যায় না, ওটা একটু একটু টাফ লেভেল হয়ে যায়, বুঝলে ব্যাপারটা? সেই জন্যই দিতে চায় না ওরা। ওকে। আচ্ছা স্যার, তাহলে এই অঙ্কগুলো তাহলে বাদ দিয়ে দিই। এইগুলো